দুজনের মাঝে আবারও ফোন নিয়ে ধস্তাধস্তি লেগে গেল। ডাইনিং থেকে অরু ডেকে উঠল, দুই বলদ খেতে আসো। সামনেই ইলেকশন, ইদানিং কাজের চাপে সুহার সাথে দেখা করার সময় পায় না মিঠু। আজ অরুকে নিয়ে বের হলো। শুক্রবার ছুটির দিন। সুহার বাসার সামনে এসেই গাড়ি থামলো। মিঠু ফোন কানে চেপে সুহার জানালার দিকে তাকালো। দুবারের মাঝে সুহা ফোন ধরলো। কি সমস্যা? নিচে আসুন, আপনার বাড়ির লোক এসেছে। সুহা চমকে উঠল। তার বাড়ির লোক মানে? মামা এসেছেন? বুক ধরফর করছে। আতঙ্কিত গলায় শুধালো, বাড়ির লোক মানে? সেটা নিচে আসলেই দেখতে পাবেন। ওড়না মাথায় দিয়ে দুরু দুরু বুক নিয়ে নিচে নেমে এলো সুহা। ঢোক গিলে তাকাতেই দেখলো ইবতেসামের পাশে একটা মিষ্টি চেহারার মেয়ে দেখা যাচ্ছে। তার পরিবারের কেউ নেই। মেয়েটা কে? এর আগেও ইবতেসামের সাথে সোশ্যাল মিডিয়ায় দেখেছিল সুহা। প্রশ্নাত্মক চোখে তাকাতেই মিঠু বলল, আমার বোন আপনার কাছে থাকুক কিছুক্ষণ, আমি এসে নিয়ে যাব। অরু একগাল হেসে শুধালো, কেমন আছো ফুল? সুহা শুদ্ধ হলো। মেয়েটির মতোই মিষ্টি মেয়েটির কথা। এইটুকুতেই তার মন ধরে গেল মিষ্টি মেয়েটিকে। সুহা নিজেও হাসলো, বলল, ভালো। তুমি কেমন আছো মিষ্টি পরি? অরু গোমরা মুখে বলল, তুমি আমায় পরি ডাকছো, কিন্তু পচা মিঠু আমায় অসভ্য চিড়িয়াখানার বান্দর ডাকে। ওরও একটা নির্ভেজাল মিষ্টি মেয়ে, এটা সে বুঝতেই চায় না। সুহা মিঠুকে চিনল না, বলল, তোমার নাম অরু? আর তোমার নাম ভাইয়া বলেছে আমায় সুহা। সুহা মিষ্টি হেসে অরুকে নিয়ে বাসায় আসলো। গল্পগুজব করতে করতে কাটিয়ে দিল বেশ খানিকটা সময়। অরুর জন্য কফি বানাতে গিয়ে সুহা জিজ্ঞেস করলো, চিনি কতটুকু দেব? সুহা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, বারবার মিঠু বলছো। আচ্ছা, এই মিঠুটা কে গো? অরুর চোখ চড়ক গাছ, বলল, মিঠুকে চেনো না? সুহা নিচের ঠোঁট ফুলিয়ে নাবোধক মাথা নাড়ালো। অরু শুধালো, ইবতেসামকে চেনো? হ্যাঁ, তোমার ভাইয়া? ভাইয়াকে বাসায় মিঠু নামেই ডাকে সবাই। ও, কিন্তু তোমার ভাই কতটুকু চিনি খায় আমি তো জানি না। অরু অবাক হয়ে বলল। সুহা চোখ জোড়া ক্ষীণ করে বলল, না, আমাদের মাঝে সম্পর্ক অতটা মজবুত নয়। কেমন মজবুত সে আমি জেনে গেছি। ভাইয়া বাসায় বসে তোমার কথা ভেবে মুচকি হাসে। আজ আমার কাছে ধরা পড়ে বাধ্য হয়ে তোমার সঙ্গে দেখা করাতে নিয়ে এসছে। সুহা কথা বাড়ালো না, অরুকে নিজের মতো করে ভাবতে দিল। দুপুরের রান্নাটাও দুজনে মিলে করলো। অরু মেয়েটা ভীষণ মিশুক, কত সহজেই তাকে আপন করে নিয়েছে। অনেক বছর পর কাজিনদের সাথে কাটানো সময়ের স্বাদ পেল যেন। বিকেলে মিঠু এসে অরুকে নিয়ে গেল। মন খারাপ হয়ে গেল সুহার। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কি যেন ভেবে আজ নিজ থেকেই মিঠুকে কল দিল। মিঠু যেন চমকে গেল, ভাবলো ভুলবশত কল এসেছে। সে প্রথমবারে রিসিভ করলো না, দ্বিতীয়বার আর ফোন কল এলো না। এবার মিঠুর মনটা ছটফট করে উঠল। কেন রিসিভ করলো না? পরক্ষণে নিজেই কল ব্যাক করলো। সুহা চুপ করে আছে। মিঠু কোমল স্বরে ডাকলো, সুহা কল দিয়েছেন? আড়ষ্টতা নিয়ে জবাব দিল, কিছু বলবেন? সুহা উসখুস করে বলল, না, তেমন কিছু না। অরুকে আবার নিতে আসবেন। মিঠু চোখ বুঝে বলল, আপনি চলে আসুন না ওর কাছে, আমারও সুবিধা হয়। সুহা কথা কাটানোর জন্য বলল, আমি ফোন রাখছি। বাবাকে আপনার কথা বলে দিয়েছি। সুহা? সুহা আকস্মিক কথা শুনে মৃদু চেঁচিয়ে উঠল, কি? হ্যাঁ বলেছি, বিয়ে করিয়ে দিতে। আপনি বিয়ে করুন, যা ইচ্ছে করুন, কিন্তু আমার নাম কেন বলবেন? বলিনি তো, তবে শীঘ্রই বলবো। হতে পারে আজ। দোহাই লাগে আপনার, এমন কিছুই করবেন না। মিঠু বলল, আপনি কি চান? আপনাকে চাই। সুহা হাল ছেড়ে দিল। ফোঁস করে তার নিঃশ্বাস ছাড়ার শব্দ পেয়ে হাসলো মিঠু। মন্থস্বরে বলল, আপনাকে হারানোর বিনিময়ে আমি আপনাকেই চাই, বলুন দেবেন কিনা। তবে আমি আপনার শর্ত মানতে রাজি আছি। অরু আজ দুদিন বাড়ি থেকে আসা যাওয়া করেই ক্লাস কমপ্লিট করছে। প্রথম দিকে আয়শা সুলতানা সহ সবার মতামত ছিল রামি আর অরুকে আপাতত দূরে রাখা, যদিও এতে শতভাগ সাদাতের কান পড়া ছিল। রামিকে খেপানোর জন্যই সে এমন একটা শর্ত দিয়েছে, যেন অরু থেকে দূরে থাকে। রামির হাব ভাব মনে হচ্ছে না সে বেশি দিন শর্ত মানতে পারবে। মাহমুদের মতামত রামির পক্ষে। বিয়ে তো হয়েছেই, তাহলে অযথা দুজনের মাঝে ভিলেন হওয়ার মানে কি? তাছাড়া রামির মতো প্রেমিক পুরুষ সেও ছিল,
দায়িত্ব নিয়ে মাকে বোঝালো। আয়শা সুলতানা বলে দিলেন অরুকে হল ছেড়ে দিতে, বাড়ি থেকেই পড়াশোনা করবে। বাড়িতে থাকলে পড়াশোনা হবে না বলে গাইগুই করলো অরু। আয়শা সুলতানা বললেন, পড়াশোনা না হয়ে যাবে কই? মানুষ পেটাতে পারবে না? প্রয়োজনে পড়াশোনাকে লাঠি দিয়ে পিটিয়ে সোজা করব। পড়ার সময় কেউ বিরক্ত করবে না তোমায়। অরু আর কথা বাড়ালো না। সবাইকে ছেড়ে একা থাকতে তারও ইচ্ছে করে না। নিজের ভণ্ডামিকে কন্ট্রোলে রাখতেই হলে ওঠা। এবার মনে হচ্ছে আয়শা সুলতানার কবলে পড়ে ভণ্ডামি পই পই করে পালাবে আর পড়াশোনা মাথায় জায়গা করে বসবে। সাদা অ্যাপ্রন হাতে নিয়ে চশমা ঠিক করতে করতে বের হলো অরু। রামি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ বাইকের পেছনে বসে পড়লো অরু। রামি খেয়াল করলো অরু আজ বেশ চুপচাপ। চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, মন খারাপ গুরু? তুই কি হলে থাকতে যাচ্ছিস? তাহলে আমি মায়ের সাথে কথা বলে ম্যানেজ করে নেব। অরু নিভু নিভু গলায় বলল। তাহলে? রামি আরেকটু বিচলিত হলো। তীব্র উৎকণ্ঠা নিয়ে শুধালো, শরীর খারাপ লাগছে? অরু ছোট করে জবাব দিল। রামি এক পাশ করে বাইক থামিয়ে দিল। যত্নশীল হয়ে বলল, শরীর খারাপ হলে যাওয়ার কি প্রয়োজন? অরু বলল। রামি অরুকে নিয়ে বাইক স্টার্ট দিল। আস্তে করে বলল, পিঠে মাথা ঠেকিয়ে রাখ। অরু বিনা বাক্য বয়ে রামির পিঠে মাথা ঠেকিয়ে পুরো রাস্তা এলো। তাকে নামিয়ে বাইরে দাঁড়িয়ে রইল রামি। তার মুখশ্রীতে দুশ্চিন্তার বলিরেখা। অনবরত পায়চারি করেই তার সময় কাটলো। অরু ক্লাস সেরেই বেরিয়ে এলো। রামিকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক গলায় শুধালো, তুমি আবার কখন এলে? রামি তার প্রশ্নের জবাব না দিতে দ্রুত দুপা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এখন শরীর ঠিক আছে? না, অস্বস্তি লাগছে। রামি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে অরুর হাত চেপে ধরলো। তাকে টেনে নিয়ে যেতে যেতে দেখে অরু জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছ? চল আমার সাথে। রামি কথা খাটো করে অরুকে নিয়ে হসপিটালে ঢুকলো। জোরপূর্বক ডাক্তার দেখিয়ে তবেই ক্ষান্ত হলো। তেমন গুরুতর কোনো সমস্যা না। পর্যাপ্ত ঘুম আর খাবারের কমতি থাকায় শরীরটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। অরুকে নিয়ে বেরিয়ে আসতে আসতে রামি জিজ্ঞেস করলো, সকালে খেয়ে বেরিয়েছিস? অরু সোজা সাপটা জবাব দিল। সকাল সকাল খেতে ইচ্ছে করেনি। রামি আর কথা বাড়ালো না, না অরুকে ধমক দিল। তাকে নিয়ে রেস্তোরাঁয় ঢুকলো। একটুখানি খেয়েই অরু মুখে হাত দিয়ে বসলো। রামি চোখে চোখ রাখতেই বলল, বমি আসছে আমার। সকাল থেকেই না খাওয়ার ফল। অরুর চেহারা দেখে আর কিছু বলল না রামি। অরু ওয়াশরুমে ঢুকলে রামি বাইরে দাঁড়িয়ে রইল। বিল মিটিয়ে রামি জিজ্ঞেস করলো, বাইকে বসতে পারবি নাকি সিএনজি রাখবো? বসতে পারবো। অরু ঠিক আগের মতোই বসলো রামির পিঠে মাথা ঠেকিয়ে। রামি হাত দুটো টেনে তার বুকের কাছটায় রাখলো। অরু হাত সরালো না। ওভাবেই রামিকে জড়িয়ে ধরে বসে রইলো। ওকে ঘরে পৌঁছে দিয়ে তরির কাছে গেল রামি। অরুর অসুস্থতার কথা জানাতেই তরি তাদের বাসায় যেতে নিল। আয়শা সুলতানা শুনতে পেয়ে রামিকে বললেন, তোরের সাথে গিয়ে অরুকে এ বাসায় নিয়ে আয়। অসুস্থ শরীর নিয়ে মেয়েটা একা একা কি করবে? রামি মায়ের বাধ্য ছেলের মতো তরির সাথে অরুকে নিয়ে আসলো এ বাসায়। তরির বাবা প্রথমে না করলেও পরক্ষণে মেয়ের কথা ভেবে আসতে দিলেন। সবটা ঠিকঠাকই হলো। ঝামেলা বাঁধলো রামি নিজেই। অরুকে তার ঘরে নিয়ে যেতে নিলেই অরু বলে উঠলো, আমি তোমার ঘরে যাব না। কপাল কুঁচকে গেল রামির। বলল, কোথায় থাকবি? এ বাসায় কি আর ঘর নেই? তুই কি এই বাসার মেহমান? মাঝখানে ইরা এসে বাধা দিল। আরুকে কোথায় নিচ্ছিস? রামি ইরার বাধা বুঝতে পেরে ইরাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকছো? আমাদের ঘরে। ওরুকেও নিয়ে যাচ্ছি আমাদের ঘরে। ইরা আবারও বাধা দিয়ে বলল, তোর ভাইয়ের শর্ত ভুলে গেলি? রামি তেতে উঠল। বউ আমার, বিয়ে করেছি আমি। সে কোথায় থাকবে সেটার সিদ্ধান্ত নেবে তোমার স্বামী। আজ থেকে তুমিও তাহলে ইস্যুর সাথে ঘুমাও। দেখবে তোমার ওই বুড়ো স্বামী হার্ট অ্যাটাক করে বসে আছে। আমার হার্ট তো আরো দুর্বল। যদি মরে টরে যাই, তোমার 2 নম্বরের স্বামী আবার আমার বউ নিয়ে টানটানি করবে। এসব আমার সহ্য হবে না, বলে দিলাম। ইরা টিটকারি করে বলল, মনে হচ্ছে মানুষ একাই বিয়ে করেছে। হ্যাঁ, আমি একাই বিয়ে করেছি। দুনিয়ার আর কেউ বিয়ে করেনি। এবার শান্তি। বলে অরুকে নিয়ে হাঁটা ধরল রামি। সবার আগে বিছানা দখল করে চোখ বুঝে রইল অরু। সাদাত বাসায় ফিরে ইরার কাছে সবটা শুনে ছুটে এলো রামির ঘরের দিকে। বড় ভাই একে আসতে দেখে দ্রুত দরজা আটকে দিল রামি। সাদাত বাইরে থেকে দরজায় করাঘাত করে গর্জে উঠে বলল, রামি, দরজা খোল। তোকে এত বড় সাহস কে দিয়েছে?
কার অনুমতি নিয়ে অরুকে তোর ঘরে ঢুকিয়েছিস? রামি দরজা না খুলেই ভেতর থেকে জবাব দিল, কারো অনুমতি কেন নেব আমি? আমার সাহসী দেখছোটা কি? ভুলে যাস না রামি, অরু আমার। রামি থামিয়ে দিল সাদাতকে। থামো ভাই, এখানেই থেমে যাও। অতঃপর অরুকে বলল, এই অরু, তুই আমাদের ঘরের বুড়ো গরুটাকে কখনো পাত্তা দিয়েছিস? জিজ্ঞেস করতো এত লাফাচ্ছে কিসের জোরে? অরু দাঁতে দাঁত চেপে এতক্ষণ সবটা হজম করলো। ক্লান্ত শরীর, মেজাজ খিটখিটে হয়ে আছে তার। চোখ দিয়ে রামিকে ভস্ম করে দিচ্ছে। একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, আমি আমার বাসায় থাকতাম, অন্তত শান্তিতে একটু বিশ্রাম নেওয়া যেত। রামি আমতা আমতা করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি বাইরে যাচ্ছি। দরজা খুলে বাইরে বেরিয়ে সাদাতের হাত ধরে বসার ঘরে টেনে নিয়ে আসলো রামি। কি সমস্যা তোমার? তুই আমার শর্ত অমান্য করে অরুকে নিয়ে ঘরে ঢুকেছিস কোন সাহসে? রামি মুহূর্তেই পল্টি নিল, বলল, কিসের শর্ত? কোনো শর্ত তো আমি মানি না। অরু আমার। রামি ইরার দিকে তাকিয়ে বলল, এই, তোমার বুড়োকে সামলাও বলে দিলাম, নয়তো একেবারে বুড়ি গঙ্গা নিয়ে ভালোভাবে চুপিয়ে দেব। এক পা কবরে নিয়েও আমার বউয়ের দিকে নজর দেয়। ইরা কটমট চোখে তাকালো সাদাতের দিকে, বাজখাই গলায় বলল, আজ তোমার ঘরে জায়গা নেই, আরুকে নিয়েই থাকো। ইরা ধূপধাপ পা ফেলে চলে গেল। সাদাত ইরার পেছনে ছুটতে ছুটতেই রামির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না। রামি ভাবলেসহীন বসে রইল। তার অভিব্যক্তি বলছে, পারলে কিছু করে দেখাও, ওরু আমার ঘরেই থাকবে। রাতে ঘুমাতে গিয়ে অরু আর রামির মাঝে বাঁধলো আর এক দফা ঝগড়া। দুজনেই বিছানার ডান দিকে ঘুমাবে। অরু নিজের জায়গা ছাড়তে নারাজ, বলল, তুমিই আমাকে এখানে নিয়ে এসছো, আমি জায়গা ছাড়বো না, তুমি বাঁ পাশে যাও। তর্কাতর্কি শেষে পরাজিত হয়ে বাম পাশেই শুতে হলো রামিকে। চোখ বুঝে এপাশ ওপাশ করলো কিছুক্ষণ, পরক্ষণেই ধীরে ধীরে অরুর দিকে চেপে এলো। অরু ঝট করে চোখ খুলে তাকালো। কিছু বলতে নিতেই রামি অতি দ্রুত দুহাতে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। কথা বলিস না ওরু, ঘুম পাচ্ছে আমার। অরু ছটফট করে বলল, আমি অসুস্থ। তো আমি কি তোকে মারধর করেছি? অরু আর কথা বাড়ালো না, চোখ মুখ খিচে চুপ করে রইল। বাড়িওয়ালা চাচা সুহার ফ্ল্যাটে এলেন। বাড়ি ভাড়া তো ক্লিয়ার। সুহা বুঝতে পারল না তিনি হঠাৎ কি মনে করে এসেছেন। ভদ্রতা করে ভদ্রলোকের জন্য চা বানাতে যেতে নিলেই তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? জি চাচা, আপনার জন্য চা বানাতে। তিনি গম্ভীর স্বরে বললেন, চা বানাতে হবে না, তুমি বসো। সুহা একটা চেয়ার টেনে বসলো। বাড়িওয়ালা গম্ভীর হয়ে বললেন, তুমি 2 বছর এখানে থাকছো, তোমার স্বামী প্রবাসী, কিন্তু ইদানিং আমার চোখ অন্য কিছু দেখছে। বাইরে মানুষ এসে জানালা বরাবর দাঁড়িয়ে থাকে। সুহা বুঝে গেল উনি কার কথা বলছেন। তড়িঘড়ি করে বলল, চাচা আমি ওনাকে চিনি না, উনি কেন দাঁড়িয়ে থাকেন আমি জানি না, আপনি আমাকে ভুল বুঝবেন না। লোকটি নেহাত ভদ্র বলে ঠান্ডা গলায় বললেন, সম্পর্ক আছে কি নেই সেটা তুমি জানো। আমি সেজন্য তোমাকে নিচে নেমে ছেলেটার সাথে কথা বলতে দেখেছি, সাথে আর একটা মেয়েও ছিল। শোনো, এসব রাজনীতি করা ছেলেদের সাথে মিশবে না, এরা ভালো হয় না। উপরে সবাই নিজেকে ভালো দেখায়, তাছাড়া তোমার স্বামী আছে, তোমাকে দিয়ে এমন কিছু আমি আশা করি না। দ্রুত বাসা ছেড়ে দাও। চাচা আমার কথা। সুহাকে কথা সম্পন্ন করতে না দিয়ে তিনি হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। আর কোনো কথা বলবে না বলে অপেক্ষা করলেন না, দরজা খুলে বেরিয়ে গেলেন। সুহার সমস্ত রাগ গিয়ে পড়ল মিঠুর উপর। তার জন্যই এখন বাসা ছাড়তে হচ্ছে। শুধুই কি বাসা ছাড়তে হচ্ছে, নিজের সম্মানে আঁচ লাগেনি। আকাশে কালো মেঘ জমেছে, সেই সাথে সুহার মনেও নেমেছে নিকশ কালো অন্ধকার। ভারাক্রান্ত মন নিয়ে একে একে সবকিছু গুছিয়ে নিল। অবনীর সাথে আগেই কথা হয়েছে ফোনে, আপাতত এই বাসা ছেড়ে অবনীর কাছে উঠবে। বাসা ম্যানেজ করতে পারলেই মাথা থেকে একটা বোঝা দূর হবে। সকাল সকাল অবনী এসে উপস্থিত। নিচে মালামাল বহনকারী গাড়ি দাঁড় করানো। খুব বেশি আসবাবপত্র নেই, টুকটাক কিছু জিনিসপত্র। এগুলো পাঠিয়ে অবনীর সাথে অফিসের উদ্দেশ্যে রওনা হলো সুহা। অবনী ঠিক করলো ইফতেসানকে সুহার আর কোনো ইনফরমেশন দেবে না। অনেক হয়েছে, মেয়েটার ভালো চাইতে গিয়ে খারাপটাই হলো। অযথা একটা অপবাদ নিয়ে বাসা ছাড়তে হলো। অফিসে ঢোকার আগে নিয়ে যাওয়ার স্বরে ডাকলো, সুহা। সুহা পিছন ফিরে অবনীর নত মুখের দিকে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে সুহা বলল, কিছু বলবি? সরি। সরি বলাটা সুহার বোধগম্য হলো না, তাই ফের প্রশ্নবাণ ছুড়ল, সরি? সরি কেন? দীর্ঘ শ্বাস ছাড়লো অবনী, বলল, তোর এতটা ঝামেলা পোয়াতের পেছনে আমিও অনেকটা দায়ী।
সুহা হাসলো, স্বচ্ছ হাসি। সেই হাসিতে নেই কোনো দুঃখ কিংবা বিদ্রুপ। মুহূর্তেই যেন প্রাণবন্ত হয়ে উঠল মেয়েটা। বলল, ধুর, নিজেকে কেন দায়ী করছিস? আমি কাউকে দোষ দিচ্ছি না। যা ভাগ্যে লেখা আছে তা হওয়ারই ছিল। বরং তুই না থাকলে আমি এই শহরের বুক থেকে সেই কবেই হারিয়ে যেতাম, ছিন্ন ভিন্ন হয়ে যেতাম। অবনী এক হাতে আলতো করে জড়িয়ে ধরে সুহার গালে গাল মিশিয়ে দিল। আদুরে স্বরে পড়ল, আমি সবসময় তোর পাশে থাকতে চাই। এইভাবেই থেকে যাব তোর জীবনে। সঞ্জার মনে করে দূরে ছুঁড়ে দিলেও আমি তোর পিছু ছাড়বো না। সুহা নিজেও হেসে জড়িয়ে ধরল অবনীকে। 3 দিন হচ্ছে, অথচ কটা দিনে একবারও সুহার দেখা মিলল না। ওর জানালার কাছেও আলো জ্বলছে না, ফোন সুইচড অফ। চিন্তিত হলো মিঠু। দাঁড়িয়ে থেকে অপেক্ষা করলো সুহাকে এক পলক দেখার। বাড়িওয়ালা ওপর থেকে মিঠুকে নজরদারিতে রেখেছেন। 1 ঘন্টা ধরে ছেলেটা দাঁড়িয়ে আছে। এবার সিঁড়ি ধরে নেমে এলেন তিনি। গলা হাঁকারি দিতেই হকচকিয়ে উঠল মিঠু। তার দৃষ্টি ছিল সুহার বারান্দায়। আকস্মিক মানুষের উপস্থিতি টের পেয়ে খানিক নড়ে চড়ে উঠল। সোজা হয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের দিকে নজর দিল। তিনি বেশ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কি করছেন বাবা? এটা ভাড়া বাড়ি, এভাবে কারো বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকা উচিত নয়। মিঠু ভদ্রতা ভুলে বসলো। ভদ্রলোকের প্রশ্নের কোনো জবাব না দিয়েই সুহার জানালায় তর্জনী তাক করে দেখলো। অতঃপর উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, সুহা, সুহা কোথায়? সে কি বাসায় নেই? ভদ্রলোক বললেন, বাসা ছেড়ে দিয়েছে। চমকে উঠল মিঠু। তার কপালে সৃষ্টি হলো বলিরেখা। বাসা ছেড়ে দিয়েছে মানে? এটার আর কি মানে হতে পারে? বাসা ছেড়ে হয়তো নতুন বাসা নিয়েছে। মিঠুর মাঝে উন্মাদনা খেয়াল করলেন ভদ্রলোক। ব্যাকুল স্বরে জিজ্ঞেস করলো, সুহা কোথায় গিয়েছে জানেন? নতুন জায়গার ঠিকানা আপনার কাছে আছে? ভদ্রলোক মিঠুকে আবারও আগাগোড়া পর্যবেক্ষণ করে বললেন, দেখুন বাবা, মেয়েটা বিবাহিত, এভাবে তার পিছু পড়ে থাকাটা আপনাকে শোভা পায় না। তাছাড়া নতুন করে কোথায় উঠেছে এতটুকু আমি জানি না। ভাড়াটিয়া বাসা ছেড়ে কোথায় বা উঠবে, এটা খোঁজ রাখার দায়িত্ব আমাদের নয়। আপনার কাছে অনুরোধ, এভাবে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবেন না। মিঠু বড়সড় এক মিথ্যা বলল। ভেবেচিন্তে মিথ্যার আশ্রয় নিল। দৃঢ় গলায় বলল, সুহা আমার স্ত্রী। 2 বছর যাবৎ আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ও আমার কাছ থেকে আলাদা থাকার জন্য মিথ্যা বলে আপনার বাসায় উঠেছে। আমি চাইছি সবকিছু মিটমাট হয়ে যাক, কিন্তু সে চাচ্ছে না। ভদ্রলোক শুধু চমকালেন না, ভীষণভাবে চমকালেন। দুটো মেয়ে কিভাবে ঘোল খাইয়ে ওনার কাছ থেকে বাসা ভাড়া নিয়েছে সেসব চিন্তা ভাবনা বাদ দিয়ে গম্ভীর স্বরে বললেন, তাড়াতাড়ি সব ঠিক করে নিন, এভাবে স্ত্রীকে একা ছেড়ে দেওয়া ঠিক নয়। মিঠু বলল, দোয়া করবেন আমাদের জন্য। মাথা দুলিয়ে বাড়িওয়ালা ভদ্রলোক সিঁড়ি ধরে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই উঠে গেলেন। মিঠু আরো একবার সুহার জানালায় দৃষ্টি বুলিয়ে নিল। বিক্ষিপ্ত মন নিয়ে পথ ধরল বাড়ি আসার। রিয়াজ এখন সুস্থ। নিত্যদিনের মতো আজও মিঠুর পাশে তাকে দেখা যাচ্ছে। সুহার ঠিকানা জানার জন্য মরিয়া হয়ে উঠেছে মিঠু। অফিস শেষ টাইমেও এখন আর সুহার দেখা পাওয়া যায় না। আজ অবনীর দেখা পেল। সে একাই বেরিয়েছে অফিস থেকে। মিঠু নিজ থেকেই এগিয়ে গেল। অবনীর বিপরীতে তাকিয়ে সুহাকে দেখতে না পেয়ে সরাসরি জিজ্ঞেস করলো, সুহা কোথায়? উনি কোথায় বাসা নিয়েছে? অবনী শক্ত গলায় বলল, তা দিয়ে আপনি কি করবেন? মানুষের কি ব্যক্তিগত জীবন নেই? সে যেখানেই থাকুক, আপনাকে জানাতে আমি বাধ্য নই। অবনী এতটুকু বুঝতে পেরেছে সুহার ঠিকানা সে জানে না বলেই অন্তত ইবতেসাম বিশ্বাস করবে না, কারণ এই শহরের সুহার একমাত্র কাছের মানুষ হিসেবে সেই আছে। মিঠু তীক্ষ্ণ চোখে তাকিয়ে হাসলো। অবনী ভেতরে ভেতরে আতঙ্ক টের পেলেও ওপরে বেশ শক্ত রইল। মিঠু বলল, ঠিক আছে, ঠিকানা লাগবে না, আপনি এবার যেতে পারেন। অবনী পথ খোলসা পেতেই দ্রুত পাশ কাটিয়ে গেল। মিঠু ওখান থেকে গেল না, আড়ালে দাঁড়িয়ে রইল রিয়াজকে নিয়ে। অবনী যাওয়ার 10 মিনিটের মতো সময় পেরোনোর পরই সুহাকে বের হতে দেখা গেল। মুখে মাস্ক এঁটেছে। মিঠু ঠোঁট টিপে হাসলো। শিকারীর চোখকে ধোঁকা দেওয়া এতটা সহজ নয়। সামান্য মাস্ক কি করে গোটা একজন মানুষকে আড়াল করতে পারে? এতদিনে পুরো মেয়েটাকেই তার মুখস্থ হয়ে গিয়েছে। সুহা আশেপাশে নজর বুলিয়ে সাবধানতা অবলম্বন করে একটা গাড়ি নিয়ে চলে গেল। পিছু নিল মিঠু। অবনীর বাড়ির কাছে আসতেই সেই ট্যাক্সিটা থেমে গেল। সুহা ঝটপট অবনীর বাসায় ঢুকে পড়ল। মিঠু তা দেখে শরীর দুলিয়ে হাসলো। মুখের কাছে একটা হাত চেপে আছে। খোঁজ নেওয়া শেষ হতেই সে বাসায় ফিরে গেল। দিনে দুপুরে মিঠু খুব একটা বাসায় আসে না। আজ তাকে বাসায় আসতে দেখে বাবা অবাক হলেন। বললেন, কি ব্যাপার এই সময়ে বাসায়?
মিঠু সরাসরি বাবার সামনে বসলো। কোনরূপ সময় না নিয়েই বলল, আমি বিয়ে করব, মেয়ে রেডি, শুধু তুমি হ্যাঁ করলেই হবে। অরু সকালে উঠে বাসায় চলে এসেছে। রাতে তার ঘুম ভালো হয়নি। নিজের ঘরে শান্তিতে চোখ বুঝলো। ঘন্টা না যেতেই রামি এসে বিরক্ত করা শুরু করলো। ঝাড়ি দিয়ে বলল, এই বেয়াদব, এতক্ষণ কিসের ঘুম ঘুমাচ্ছিস? আমাকে একা রেখে এখানে আসতে তোর একটুও বুক কাঁপলো না? অরু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঘুম থেকে জাগিয়ে দিয়ে তাকে ঝাড়ি দেওয়া হচ্ছে। চোখ ঘুরিয়ে আবারও শুয়ে পড়তে নিতেই হাত টেনে আটকে দিল রামি। অরু বিরক্ত হয়ে বলল, এমন করছো কেন? কাল আমার ঘুম ভালো হয়নি, এখন বিরক্ত করো না। রামির গলার স্বর নিচে নেমে এলো। গত রাতের কথা মনে পড়লে এখনো তার বুক ধড়পড় করে ওঠে। গতরাত অরুর গা ঘেঁষে পাশাপাশি শুয়ে টের পেল তার হাত পা অসম্ভব কাঁপছে। নিজেকে ধাতস্থ করতে অরুকে জাপটে ধরে মটকা মেরে শুয়ে রইল। দুদণ্ড ঘুমোতে পারেনি সে। ভোরের দিকে চোখ লেগে এসেছিল। মেয়েটা দিব্যি ঘুমিয়ে গিয়েও বলে বেড়াচ্ছে তার নাকি ঘুম হয়নি। তার আর সময় আছে আজ সহ 2 দিন। মনটা নরম হয়ে এলো। বাইরের দিকে তাকিয়ে খাটো স্বরে বলল, আমি কাল চলে যাবো অরু। অরুর ঘুম উবে গেল। তার নিজেরও খারাপ লাগছে। ঘুম ছেড়ে বিছানায় পা ভাঁজ করে বসলো। কালই চলে যাবে? আজ আমার সাথে যাবি? কোথায়? যেখানে নিয়ে যাব সেখানে। নিয়ে যাবেটা কোথায়? একটা জায়গায়। জায়গার নাম কি? জানি না। অরু ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, জায়গায় নিয়ে যাবে অথচ জায়গার নামই জানে না। সরো, আমি বিছানা গোছাবো। রামি সরল না। শটান হয়ে অরুর বিছানায় শুয়ে পড়ল। অরু চোখ রাঙিয়ে তাকাতেই মিঠু ভাবলেসহীন গলায় বলল, আমি এখন ঘুমাবো, তুই যা। এই বলে বিছানায় কয়েক দফা গড়াগড়ি দেওয়া শেষ। হাল ছেড়ে অরু উঠে গেল। 10টা পর্যন্ত ঘুমালো রামি। অরু একা একাই ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিকেলে দুজনের বের হওয়ার কথা। অরু তৈরি হওয়ার পূর্বেই রামি এসে হাজির। অরুর মাথায় টোকা মেরে বলল, কি রে চোখরুটে মহিলা, তৈরি হতে এতক্ষণ লাগে? অরু মাত্র আইলাইন করতে নিয়েছে। মাথা নড়ে ওঠায় চোখ ভরে গেল কালিতে। আয়নায় নিজের হাল দেখে অগ্নি চোখে তাকালো রামির দিকে। রামি হাসির মাত্রা বাড়িয়ে আগুনে ঘি ঢালার ব্যবস্থা করলো। ব্যাস, এতটুকুতেই অরুর মেজাজ বিগড়ে গেল। বসে থাকা রামির চুলে আক্রমণ চলল। মাথা এদিক ওদিক নড়ে তোল পার হচ্ছে রামির। অরুর হাতে কয়েক গাছা চুল উঠে এসেছে। রামি বিস্ফোরিত চোখে তাকালো অরুর হাতে। তার সেট করা চুল আর চুল রইল না। এমন অত্যাচার মাসে কয়েকবার হলে অল্প দিনে তাকে ন্যাড়াট্যাক নিয়ে চলতে হবে। পাল্টা আক্রমণ করার উদ্দেশ্যে অরুর চুলে হাত দিতে নিচ্ছিল রামি। অরু সাবধান করে বলল, খবরদার, আমার চুলে হাত দিলে আজ মাটিতে এমন গড়াগড়ি দিব, বাসা ছাড়া হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। রামি চুপসে গেল। পরাজিত সৈনিকের মতো বলল, এবার তৈরি হয়ে নে বোন। অরু সুচালো চোখে তাকিয়ে বলল, নতুন কাউকে পেয়েছো নাকি? হ্যাঁ, বউ ধরে বোন বানাচ্ছ, ব্যাপার কি? রামি দুহাত জোর করে বলল, মাফ কর, ভুল হয়েছে আমার। অরু আড়ালে মুখ লুকিয়ে মিটিমিটি হাসলো। তার তৈরি হওয়ার ফাঁকে রামি একপাশে দাঁড়িয়ে চুল ঠিক করে নিল। অরু তৈরি হয়ে ফোন হাতে নিয়ে পরপর দুটো কাপল পিক ক্যামেরা বন্দি করলো। বসার ঘর থেকে মিঠুর আওয়াজ আসছে। দুজন বেরিয়ে দেখলো বাবা আর মিঠু কোনো জরুরি আলাপে ব্যস্ত। বিয়ে বিষয়ক কিছু কথা অরুর কানে এলো। ঝলমল করা গোধূলি, শেষ দিগন্তে সূর্যের লুকোচুরি খেলা, রক্তিম আভা ছড়িয়েছে অন্তরিক্ষে। বাইকের পেছনে অরুকে নিয়ে রামির প্রেমিক মন চনমনে হয়ে উঠেছে। ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি। ফুরফুরে মনে পেছনে বসা অরুর হাত পেছন থেকে রামির শার্ট আঁকড়ে আছে। নিজেকে যতই গভীর লুকিয়ে রাখতে চায় ততই যেন অনুভূতিগুলো বেসামাল হয়ে পড়ে। এই যে রামির এত কাছে, সে নিজেকে শক্ত দেখায় অথচ ভেতরে ভেতরে ঢল পড়ে সে। প্রতিনিয়ত ব্যাকুল হয়ে ওঠে মন, প্রকাশ করতে কিসের যেন এক জড়তা। কাছাকাছি এলেই মনে হয় এই মানুষটার সঙ্গে আমার মারামারি ঝগড়াঝাটি সম্পর্ক। চোখে চোখ রাখতেও ভীষণ লজ্জা হয়। এমনিতে যতটা চটপটে স্বভাবের, একটু প্রেম নিয়ে তাকালেই সব হাওয়া শেষ হয়ে যায়। বুকের ভেতর দুরু দুরু কম্পন সৃষ্টি হয়। হাত পা অসাড় হয়ে আসতে চায়। জড়তা কাটিয়ে উঠতে না পারায় সম্পর্কের ভিত মজবুত হয় না। অরুর ঘোর কাটলো রামির ডাকে। অরু, শক্ত করে ধরে বস, পড়ে যাবি। অরু মনে মনে হাসে। সে ঠিকঠাকই বসেছে, পড়ে যাওয়ার কোনো রিস্ক নেই। রামি চায় সে আর একটু কাছাকাছি থাকুক।
অরু নির্দ্বিধায় হাতের বাঁধন শক্ত করলো। বাইক পার্ক করে দুজন রাস্তায় নামলো। ফুটপাত ধরে হেঁটে যাওয়ার রামি অনুভব করলো অরুর অপ্রত্যাশিত স্পর্শ। মেয়েটা তার বাঁ হাত দু হাতে জড়িয়ে হাঁটছে। স্থির হলো চোখ জোড়া, পা থামলো না। অধর কোনো বিস্তৃত হলো। তাদের আশেপাশে কপত কপতির ভিড়। অরু হাওয়াই মিঠাই দেখে বায়না ধরলো, আমি হাওয়াই মিঠাই খাবো। রামি বিনা বাক্য বয়ে কিনে দিল। অরু একটিখানি মুখে দিয়ে বলল, এত সহজে কিনে দিলে? তুমি তো সহজ কথার মানুষ না। রামির সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে আনমনে বলল, এত মিষ্টি করে আবদার করলে তা ফেরানোর সাধ্ধিকার আছে। অরু লজ্জা পেয়ে হাসলো। রামি এক পলক তাকালো, দৃষ্টি অনড় রেখে ধীর গলায় বলল, আমি যদি কখনো হারিয়ে যাই তোর খারাপ লাগবে? অরুর ভুরু কুঁচকে গেল। ঝটপট জিজ্ঞেস করলো, কোথায় হারাবে? রামির স্বর নিস্তেজ হয়ে এলো। মলিন হেসে বলল, আমি ফ্লাইং এ আছি। টিভিতে বড় বড় হেডলাইন দিয়ে বিমান ক্র্যাশ হওয়ার সংবাদ পাঠ করা হচ্ছে। যদি সেখানে আমার মৃত্যু সংবাদ আসে? অরুর খাওয়া থেমে গেল। ধক করে উঠল বুকের ভেতর। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। রামি শান্ত চোখে অরুকে পর্যবেক্ষণ করে নিঃশব্দে হাসলো। আজ অরুর চোখে নিজের জন্য কিছু একটা দেখেছে। রামির হাসি দেখে চোখের পানি আর বাধা মানল না। ফ্যাল ফ্যাল করে কেঁদে ফেললো অরু। মায়ের পর থেকেই সে কারো মৃত্যুর সংবাদ নিতে পারে না, সহজেই দুর্বল হয়ে পড়ে। সেখানে প্রিয়দের হারানো তাকে ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দিতে সক্ষম। অরু আচমকা এক অভাবনীয় কাজ করে বসলো। লোকজনে ভরা জায়গায় রামের বুকে ঝাঁপিয়ে পড়লো। দুহাতে পেছন দিকে শার্ট আঁকড়ে ধরে হেঁচকি তুললে কাঁদছে। রামে বাকরুদ্ধ হয়ে গেল। সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে বসলো। মিনিট দুয়েক এভাবেই অতিবাহিত হওয়ার পর এবার আস্তে আস্তে তার একটা হাত অরুর পিঠের উপর পড়ল। আলগোছে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস শব্দে বলল, আশেপাশে সবাই দেখছে অরু। অরুর মাঝে কোনো হেলদোল নেই। এখানে যারা আছে তারা প্রায় সকলেই প্রেমিক প্রেমিকা যুগল। রামিও আর নিজে থেকে অরুকে সরালো না। আপনা আপনি অরুর কান্না থামাতেই সে ঝটপট সরে এলো। এবার তার ভীষণ লজ্জা হচ্ছে। কি দরকার ছিল এতটা আবেগী হয়ে যাওয়ার? রামের চোখে চোখ রাখতেই লজ্জা পাচ্ছে। দূরে দূরে হাঁটছে অরু। রামি জোর করেই তার হাত মুঠোয় নিয়ে পাশাপাশি দাঁড়ালো। একটু পর মিটিমিটি হেসে শুধালো, খেতেছিলি কেন অরু? অরু দৃষ্টি লুকানোর চেষ্টা করছে। রামি ইচ্ছে করেই তাকে বেকায়দায় ফেলেছে। লজ্জা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে হুট করেই রেগে গেল। রামির হাত ছাড়িয়ে একা একাই সামনে এগিয়ে গেল। ধূপধাপ পা ফেলে হাঁটছে। রামি হেসে ফেললো। পেছন থেকে গলা উঁচিয়ে বলল, আস্তে হাঁট, পড়ে পায়ে ব্যথা পাবি। পাশ থেকে একজন জিজ্ঞেস করলো, কে হয় আপনার? অরুকে রাগানোর জন্য এবারেও গলার স্বর বাড়িয়ে রামি লোকটিকে জবাব দিল, কিছুই হয় না। ছোটবেলায় একে আমরা ড্রেনে পেয়েছিলাম, এখন বড় হয়ে আমাদের উপরই কর্তৃত্ব ফালাচ্ছে, জেদ দেখাচ্ছে। অরু ফোঁস করে উঠল। সামনে থেকেই অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। রামি এগিয়ে গিয়ে হাত ধরতেই ঝাড়ি দিয়ে আগের মতোই আগে আগে হাঁটা ধরল। সন্ধ্যা নামলো আয়োজন করে। দিনের সমাপ্তি ঘটিয়ে রাতের শুরু ভাগ। রামি পেছন পেছন হাঁটছে। অরু রাগে ফেটে পড়ছে। সে না হয় হাত ছাড়িয়ে এসেছে রাগ দেখাবে, তাই বলে রামি তাকে জোর করবে না? ভেতরে ভেতরে রাগ হজম করলেও মুখে কিছু বলছে না। ভর সন্ধ্যায় হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। সেই সাথে মৃদু মন্দ বাতাস বইছে। রামি দ্রুত পা চালিয়ে অরুর হাত ধরে টেনে নিয়ে গেল। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়েও ব্যর্থ হলো। বৃষ্টি শুরু হওয়ার বৃদ্ধ যুবক অনেকেই ছাউনির নিচে দাঁড়িয়েছে। রামি একপাশে অরুকে দাঁড় করিয়ে হাত দিয়ে আগলে রেখেছে। অরু গমগমে স্বরে বলল, আমি বাড়ি যাব। বৃষ্টি কমুক। আমি এখনই যাব। রামি মৃদু ধমক দিয়ে বলল, বৃষ্টি হচ্ছে অরু, এখন ভিজে যাবি। অরু গাল ফুলিয়ে আছে। আর কথা বলল না রামির সাথে। বৃষ্টির তোড়জোড় কমে গেল। একে একে সকলেই ভেজা রাস্তায় কদম ফেলে এগিয়ে যাচ্ছে। রামি অরুকে নিয়ে বেরিয়ে এলো। বার কয়েক ডাকলে অরু সাড়া দিল না। রামি তপ্ত শ্বাস ছাড়লো। অরুকে আর ঘাটালো না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর নিচ থেকেই অরুর রাগ পড়ে গেল। গুটি গুটি পায়ে রামির নিকট এগিয়ে গিয়ে তার কনিষ্ঠ আঙুল মুঠোবন্ধী করে নিল। রামি আর চোখে তাকিয়ে বলল, রাগ পড়ে গিয়েছে? অরু এক পলক মাথা তুলে তাকালেও কিছুই বলল না। দুজন আরো কিছুক্ষণ
ঘোরাঘুরি করে বাইকে চেপে বসলো। অরুকে বাসার সামনে নামিয়ে দিল রামি। অরু দাঁড়িয়ে রইল, হাতে ওড়না পেঁচিয়ে যাচ্ছে। রামি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালো, কিছু বলবি? অরু ব্যস্ত ভঙ্গিতে দুদিকে মাথা নাড়িয়ে রামিকে স্তব্ধ করে দেওয়ার মতো কাজ করলো। রামির গালে দুঠোঁটের ছোঁয়া দিয়ে দৌড়ে বাসার ভেতর চলে গেল। রামি যেন বিদ্যুতের শক পেয়ে স্তম্ভিত হয়ে রইল। এখনো তার ঘোর কাটেনি। অবাক হয়ে অরুর যাওয়ার পথে তাকিয়ে রইল। পরক্ষণে গালে হাত ছুঁয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনা রোমন্থন করলো। তার ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। প্রাপ্তির খাতা একখানা পূর্ণ হলো আজ। প্রফুল্ল চিত্তে বাসার ভেতর প্রবেশ করতেই সাদাদের তীক্ষ্ণ চোখের মুখে পড়ল। কেমন জহুরি নজরে তাকে পর্যবেক্ষণ করছে। দাঁত কেলিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, সরো, বইয়ের মিষ্টি মিষ্টি ভালোবাসা নিয়ে এসেছি। সাদার দাঁত কিরমির করে বলল, নির্লজ্জ বেটা লোক, আমার মতো হতে শেখ। রামি হো হো করে হেসে বলল, এত লজ্জা তোমার? বউ থাকতেও ছোট ভাইয়ের বউয়ের দিকে নজর দাও? ছি! নজর তো তুই দিয়েছিস আমার অরুর উপর। খবরদার, আমার বউয়ের নাম মুখে নিবে না। মুখ ঝামটা মেরে ঘরে ঢুকে পড়লো রামি। পেছন থেকে সাদাত হাসলো। ছোটদের সাথে এমন ঝগড়াঝাটি সে বেশ উপভোগ করে। দরজা আটকে ইরার কাছে চলে গেল। সেদিন তার রাগ ভাঙাতে গিয়ে প্রচুর নাকানি চুবানি খেতে হয়েছে। বাবা তরি আর মাহমুদকে ডাকলেন রাতের খাবারের আগে। তরি ঘরের বড় মেয়ে, আর মাহমুদও এতদিন জামাই কম বড় ছেলের দায়িত্ব পালন করেছে বেশি। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত জরুরি। তরি মাহমুদ আসলো। মিঠুও বাসাতেই রইল। অরুও আছে। বাবা ভাবলেন রামি বাদ থাকবে কেন, সেও তো মেয়ের জামাই। তাকেও ডেকে পাঠানো হলো। রামি অমিকে ঘাড়ে চড়িয়ে নিয়ে এলো। গুরুত্বপূর্ণ আলোচনায় অমি ব্যাঘাত ঘটাবে, তাই মাহমুদ রামিকে ধমকে বলল, অমিকে মায়ের কাছ থেকে নিয়ে এসেছিস কেন? এখানে গুরুত্বপূর্ণ কথা হবে, দিয়ে আয় ওকে। অমি তেরামো করে বলল, আমি যাব না। তার নানা ভাই বলল, থাক না, আমার নানা ভাই চুপচাপ বসে থাকবে, কাউকে বিরক্ত করবে না। অমিও বাধ্য ছেলের মতো চুপটি করে বসে আছে। মাহমুদ নম্র গলায় বলল, বাবা আপনি বলুন। তরির বাবা গম্ভীর মুখে বললেন, মিঠুর বিয়ের ব্যাপারে ভাবছি। এতদিন ওকে বললেও সে গায়ে দেয়নি, তোরও বিয়ে হয়ে গেল। মাহমুদ বলল, এটা তো ভালো সিদ্ধান্ত। ঘরে এমনিতেই একজন মেয়ে মানুষের প্রয়োজন। মেয়েরা যেভাবে সংসার আগলে রাখতে পারে, পুরুষ সেভাবে পারে না। তরি বলল, এখন ওর পছন্দ আছে কিনা সেটা জেনে নেওয়া দরকার। রামির সাথে অনেক আগেই এই ব্যাপারটা শেয়ার করা শেষ। মাঝখানে অরুর সাথেও সুহার পরিচয় করিয়ে দিল মিঠু। বাকি বাবা, মাহমুদ আর তরি তিনজনই সুহার ব্যাপারে অজ্ঞাত। মিঠু তরি আর মাহমুদের উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের সাথে আমার একান্ত কিছু কথা আছে। তরি আর মাহমুদ উঠে গেল মিঠুর সাথে। ছাদের দরজা খোলা। মিঠু গলা ঝেড়ে বলল, আমার পছন্দের মেয়ে আছে, কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। মাহমুদ ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? তরিও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মিঠু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নাম সুহা, পরিবার থেকে আলাদা থাকে, মামা বাড়িতেই ছিল, এখন বলতে গেলে সম্পূর্ণ একা। অতীতের কোনো একটা ঘটনার জের ধরে ভবিষ্যতে এগোতে চাইছে না মেয়েটা, কিন্তু এভাবে কতদিন একটা মেয়ে একা একা বাঁচবে? মাহমুদ প্রশ্ন করলো, তুমি আমায় ক্লিয়ার করে বলো, মেয়েটাকে তুমি পছন্দ করো নাকি তার পরিস্থিতি দেখে সাহায্য করতে চাইছো? মিঠু সময় নিল না, ঝটপট উত্তর দিল, পছন্দের চেয়ে বেশি কিছু। আমি বিয়ে করলে সুহাকেই করব, পরিস্থিতি দেখে কোনো সিদ্ধান্ত নেইনি আমি। তরি বলল, সবই বুঝলাম, কিন্তু এখানে সমস্যা কি আছে? আমরা আগে প্রস্তাব দিয়ে দেখি। ওনার অভিভাবক হিসেবে ওনার বান্ধবীর পরিবার আছে, তাদের ধরলে ব্যাপারটা সহজ হবে, অন্যথায় সুহাকে রাজি করানো কষ্টসাধ্য ব্যাপার। মিঠুর কথার প্রত্যুত্তরে মাহমুদ শুধালো, এখন তুমি কি চাইছো? আমি কি চাই সেটা তো বললামই। তোমাদের সবটা জানানোর উদ্দেশ্য হলো বাবাকে ম্যানেজ করা, কোনো সমস্যা হলে যেন সামলে ওঠা যায়। আমি সুহাকেও চাই, আবার বাবাকেও অবহেলা করতে পারবো না। মাহমুদ বলল, আচ্ছা, বাকিটা আমরা সামলে নেব। অতঃপর তিনজনই নিচে নেমে এলো। অবশেষে সিদ্ধান্ত হলো মিঠুর পছন্দ করা মেয়েকে দেখতে যাওয়া হবে। মাহমুদ শ্বশুরকে সামলে নিল। সবাই রাতের খাবার এখানেই শেষ করলো। যাওয়ার আগে অমি মিঠুর উদ্দেশ্যে বলল, বাবা তোমাকে বউ এনে দেবা, ঠিক আছে? কান্না করব না।
মিঠু সহ সকলেই হাসলো অমির কথায়। মাহমুদ আর তরি অমিকে নিয়ে চলে গেল ও রামি আজ এ বাসায় থেকে গেল। আগামীকাল সে চলে যাবে। আজকের রাতটুকু মিঠুর সাথে আড্ডা দেওয়া যাবে, সকাল হতেই আর ওর নাগাল পাওয়া যাবে না। অর্ধরাত্রি দুজনে আড্ডা দিয়ে একসাথে শুয়ে পড়লো। অরু ভালোভাবে দরজা আটকে শুতে গেল। সন্ধ্যার পরের ঘটনা মনে পড়লেই লজ্জা লাগে। মিঠুর বিয়ে নিয়ে আলোচনার সময় রামির থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছে। রামির সাথে চোখাচোখি হলেই অদ্ভুতভাবে হাসে, যা অরুর লজ্জা বাড়িয়ে দিতে যথেষ্ট। ঘন্টাখানিক এপাশ ওপাশ করলো রামি। মনটা পড়ে আছে অরুর কাছে। মিঠু চোখ বন্ধ রেখেই বলল, অনুমতি দেয়া হলো, ছটফট না করে ও ঘরে চলে যা। রামি আর কিছু শোনার অপেক্ষা না করে বিছানা ছেড়ে অরুর দরজার সামনে দাঁড়ালো। ঠক ঠক করে দুবার করাঘাত করে বলল, অরু। অরু গভীর ঘুমে মগ্ন। সামান্য ডাকে তার ঘুম ভাঙলো না। রামি পকেট থেকে ফোন হাতড়ে অরুর নম্বরে কল দিল। প্রথমবার রিং হতেই কেটে গেল। দরজার বাইরে থেকে অরুর ফোনের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে রামি, অথচ মেয়েটা এখনো ঘুমে আচ্ছন্ন। দ্বিতীয়বারের রেসপন্স করলো অরু। কল রিসিভ করে ঘুম জড়ানো গলায় বলল, কল দিচ্ছ কেন? দরজা খোল অরু, আমার জান বেরিয়ে যাচ্ছে। অরু হকচকিয়ে উঠল। মস্তিষ্ক সচল হয়নি। চোখের ঘুম উবে গেল। কেন যেন বেরিয়ে যাচ্ছে, কেন জান বেরিয়ে যাচ্ছে। সাংঘাতিক কিছু ঘটলো নাকি? বুক ধড়ফড় করে উঠছে। দ্রুত বিছানা ছেড়ে দরজা খুলে দিল অরু। রামি কোনো কথা না বলেই রুমে ঢুকে দরজা লক করে দিল। অতি ব্যস্ত হয়ে রামির পিছু ছুটল। বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রামি জবাব না দিয়ে অরুকে ঝট করে বুকে চেপে ধরে চোখ বুঝল। প্রলম্বিত শ্বাস ছেড়ে বলল, জান ফিরে এসেছে। অরুর কিছুই বোধগম্য হলো না। কুচকে সবটা বোঝার চেষ্টা করছে, কিন্তু রামির কাছ থেকে আশানুরূপ কোনো সাড়া না পেয়ে ওর বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবে? জান বেরিয়ে যাচ্ছে মানে? রামি মাথা নিচু করে অরুর দিকে তাকিয়ে বলল, বউ ছেড়ে দূরে থাকছে, আমার জান বেরিয়ে যাচ্ছিল, এখন ঠিক আছে। রামির হাতে চাপড় মেরে অরু কপাট রাগ দেখিয়ে বলল, ফাজলামো হচ্ছে। আমি কি না কি ভেবে চিন্তায় পড়ে গেলাম। রামি হাসলো। ভরের জন্য চিন্তা করবি না তো, খার জন্য করবি। এবার অরুর দাম নিয়ে বলল, এত রাতে এখানে কি? এটা কার বাড়ি? আমার শ্বশুর বাড়ি। তো আমি কোথায় থাকবো? নিশ্চয়ই আমার বউয়ের ঘরে। অরু সুচালো চোখে তাকিয়ে থেকে বলল, অর্ধরাত যেখানে ছিলে সেখানে কি সমস্যা? রামি ভাবলেশহীন গলায় বলল, সমস্যা আছে, বিরাট বড় সমস্যা। আমার এখন বউ ছাড়া ভালো লাগে না। লাগবে কি করে? দিনে দুপুরে সন্ধ্যায় বউ যদি হঠাৎ হঠাৎ আমাকে চমকে দেয়, তখন আমি কি করে দূরে থাকি? অরু অস্বস্তিতে পড়ে গেল। দৃষ্টি এলোমেলো। তাকে এদিক ওদিক তাকাতে দেখে রামি বলল, এখন এত দূরে কেন? মিছিমিছি রাগ দেখালো অরু। যাও তো এখান থেকে, অযথা আমার ঘুম ভাঙিয়ে রঙ্গ করা হচ্ছে। হ্যাঁ। রামি মিটিমিটি হেসে অরুর সান্নিধ্যে এলো। পেছন থেকে জড়িয়ে ধরতেই জমে গেল অরু। তার অস্বস্তির মাত্রা দ্বিগুণ হলো। হাত পা শক্ত করে দাঁড়িয়ে আছে। রামি পরপর অরুর দুগালে দুটো চুম্বন করে ছেড়ে দিয়ে বলল, শোধবোধ করে দিলাম, আমার আবার রিং, বরং বাড়তি দিতে পছন্দ করি। অরু এদিক ওদিক না তাকিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। কাঁথা দিয়ে অপাদমস্তক ঢেকে নিয়েছে। একপাশে রামের জন্য জায়গা রেখেই শুয়েছে। রামি কোনো কথা না বলেই খালি জায়গায় শুয়ে অরুকে কাঁথার উপর দিয়েই আষ্টে পিষ্টে বেঁধে নিল। রামি একটু পরই বাসা ছেড়ে যাচ্ছে, অথচ তার ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। অরু ক্লান্ত হয়ে বাসায় ফিরতেই তার ডাক পড়ল শ্বশুরের ঘরে। ফ্রেশ হয়ে ওখানে যেতেই তরি বলল, তোর বরের ব্যাগ গুছিয়ে দে, দেখে তো মনে হচ্ছে যাওয়ার ইচ্ছেই নেই। এই বলে তরি ঠোঁট টিপে হাসলো। অরু আর চোখে নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকা রামিকে পর্যবেক্ষণ করে নিল। তরি সরে যেতেই রামির পাশে বসলো। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে রামির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের দিকেই তাকিয়ে রইল। রামিও চোখ সরিয়ে হাতের দিকেই তাকালো। অতঃপর অরুর দিকে চোখ রাখতেই অরু নরম স্বরে বলল, মন খারাপ? আবার তো আসবেই, আমাদের দেখা হবে, ঝগড়া হবে। রামি অরুর চোখে চোখ রেখে কণ্ঠ খাদে নামিয়ে শুধালো। অরু থমকে গেল ও কিছু সময়ের ব্যবধানে নিজেকে ধাতস্থ করে নিল। মুখ কঠিন করে কিছু বলার চেষ্টা করেও হেসে ফেলে। রামিও আলতো হাসে, গভীর স্বরে বলে, আমায় বাধা কেন দিচ্ছিস? দূরে কেন সরিয়ে রাখছিস অরু? সত্যি বলছি,
সামনের ছুটিতে আমি বাড়ি আসবো না, যদি না তুই ফোন করে আমায় আসতে বলিস। অরু বিদ্রুপ হেসে বলল, সে দেখা যাবে। ছুটি পেয়ে কে বাড়ি না এসে নিজেকে আটকাতে পারে। রামি সিরিয়াস হয়ে বলল, আমি হেয়ালি করছি না অরু, এবার সত্যি আসবো না। অরু সরল চোখে তাকিয়ে হাসে। সে জানে রামি আসবে, ছুটে তার কাছে আসবে। রামের চোখে আজ শুষ্ক অভিমান। সে জানে সে আগামী ছুটিতে বাড়ি আসবে না, কারণ অরু তাকে ডাকবে না। তবুও কিসের জন্য অপেক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষা। নিজ হাতে রামের ব্যাগ গুছিয়ে দিল অরু। দুজনের মাঝে তার কথা হলো না। একেবারে নিজেকে তৈরি করে মা থেকে শুরু করে একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রামি। বাদ পড়ল অরু। তার কাছ থেকে আর আলাদা করে বিদায় নিল না। যাওয়ার পূর্বে আর পেছনে তাকিয়ে পিছু টান বাড়াতে চাইল না রামি। অরুর কেন যেন বুকের খাঁচায় চিনচিনে ব্যথা অনুভব হলো। সে চাইলেই রামিকে হাসি মুখে বিদায় দিতে পারত। আজ আর নিজের ঘরে গেল না। রাতের খাবার শেষে রামির ঘরে গিয়ে দরজা আটকে দিল। অরুর মন খারাপি টের পেয়ে কেউ আর কিছু বলল না। রামের ঘরের সবটাই গোছানো। বিকেলেই নিজ হাতে অরু গুছিয়েছে। এখন আবার অকারণেই সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে। আলমারি খুলে রামের টি শার্ট বের করলো। বেছে বেছে কালো টি শার্ট নিয়ে পরে ফেললো। বাকিগুলো বিছানার উপর ছড়িয়ে রেখে শুয়ে পড়লো। ফোন হাতে নিয়ে দেখলো রামির একটাও কল মেসেজ নেই, অথচ রামি পৌঁছে গিয়ে মায়ের ফোনে কল দিয়ে জানিয়ে দিয়েছে। অরুর রাগ হলো। এভাবে রাগ চেপে রাখলে নির্ঘাত সে মারা যাবে। রাগ ঝাড়া প্রয়োজন। যার রাগ তার উপরেই ঝাড়বে বলে ঠিক করলো। রামের নম্বরে লাগাতার কল দিয়ে গেল, কোনো রেসপন্স নেই। ফোঁস করে বিছানায় উঠে বসলো অরু। রুমের আলো জ্বালিয়ে ভিডিও অপশন অন করলো। নিজের গায়ে টি শার্ট বিছানায় ছড়িয়ে রাখা সব জামা কাপড় দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই রামি দেখ, তোর বউ আমি। তোর টি শার্ট পরেছি, বাকি যেগুলো দেখা যাচ্ছে সবগুলো দিয়ে আমি ঘর মুছবো, কেটে কুচি কুচি করবো। এত বড় সংসার কেন তোর? হ্যাঁ, আমাকে কল না দিয়ে আরাম করা হচ্ছে, আবার আমার কল ইগনোর করা হচ্ছে। গতকাল তো খুব বলা হচ্ছিল আমার জান বেরিয়ে যাচ্ছে, আজ কোন জানকে পেয়ে আমার কথা ভুলে বসে আছিস? একেবারে সব রাগ ছেড়ে রামির হোয়াটসঅ্যাপে ভিডিও সেন্ড করে শান্ত হলো অরু। এবার ভালো ঘুম হবে। ফোন রেখে শুয়ে পড়লো। অরুর ওপর অভিমান করেই তাকে কল করা হয়নি। তার কল পেয়েও পুরো দমে ইগনোর করে গিয়েছে রামি। কিন্তু একটু আগে অরুর পাঠানো ভিডিও দেখে নিজের হাসি ধরে রাখতে পারেনি। শরীর তলিয়ে শব্দ করে হাসছে। অভিমান হাওয়া হয়ে গেলেও অরুকে রাগানোর জন্যই অভিনয়ের পথ বেছে নিল। ফিরতে কোনো বার্তা পাঠালো না। আধা ঘন্টা না যেতেই অরু ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। রামি ভিডিওটা দেখেছে। এখন নিজেরই কেমন লজ্জা লাগছে। কি দরকার ছিল এতটা ছেলে মানুষই করার? এমন তুইতকারি না করলেও পারতো। সাথে সাথে ভিডিও রিমুভ করে দিল। তবুও শান্তি পাচ্ছি না। রামি কি ভিডিওটা ওপেন করে দেখেছে? দেখলে কি ভাবছে? একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল না? এসব ভেবেই ছটফট করে উঠল সে। এদিকে রামি ভিডিওটি বারবার দেখছে আর হাসছে। কয়েকদিনের লুকোচুরি খেলায় একেবারে হাঁপিয়ে উঠেছে সুহা। এখন আর ইবতেসামকেও এ রাস্তায় দেখা যায় না। আজ অবনীর সাথে একসাথেই অফিস থেকে বের হলো। গাড়িতে চড়ার আগে রাস্তার এপাশ ওপাশ ভালোভাবে দেখে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। কিছুদিন না দেখে ইবতেসামের মোহ কেটে গিয়েছে, এটাই ধরে নিল সুহা। দুজন বাসায় আসতেই কিছুটা চমকালো। বাসায় অনেকগুলো অপরিচিত মুখ। অবনীর মা হাসি মুখে তাদের সাথে কথা বলছেন। সুহা কাউকে না চিনতে পারলেও অরুকে চিনতে তার ভুল হলো না। অরু বরাবরের মতো মিষ্টি হাসি উপহার দিয়ে বলল। সুহার মনে আতঙ্ক, শিওর হয়ে কিছু বলতেও পারছে না। তবে ইবতেসাম মিঠু যে তার বর্তমান ঠিকানা জেনে গিয়েছে সেটা আর বোঝার বাকি রইল না। অবনীর মা বললেন। সুহা আর অবনী নিজেদের রুমে ঢুকে পড়ল। অবনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে সুহাকে বলল, ওনাদের তুই চিনিস? মেয়েটা তোর সাথে যেমন ভাবে কথা বললো মনে হচ্ছে তোরা পূর্ব পরিচিত। সুহা করুণ চোখে তাকিয়ে বলল, মেয়েটা ইবতেসামের ছোট বোন। মানে ও এখানে কেন? আর তুই এখানে আছিস সেটার বা জানলো কি করে? জানি না। অবনী বলল, আচ্ছা টেনশন করার কিছু নেই, চল ফ্রেশ হয়ে বাইরে যাই। ওনারা কি জন্য এসেছে সেটা অন্তত জানা যাবে।
বলে সুহা ফ্রেশ হয়ে এলো। পরপরই অবনী গেল। দুজন একসাথে বসার ঘরে আসতেই অরু উঠে সুহার হাত টেনে বসিয়ে দিল তার আর তরির মাঝখানে। তরি সামান্য ঠোঁট প্রসারিত করে হাসলো। সুহার মনে হলো সে চমৎকার কোনো দৃশ্য দেখেছে। সাধারণ একটা হাসিতেও কতটা স্নিগ্ধতা। অপলক নাম জানা মানুষটার হাসি দেখে গেল। তরি হাস্যোজ্জ্বল গলায় বলল, মাশাআল্লাহ, ভারী মিষ্টি দেখতে তুমি। মিঠুর পছন্দ কোনো কালে ভালো ছিল না, কিন্তু আজ তার পছন্দ বেশ বলতে হয়। অতঃপর বাবার দিকে তাকিয়ে বলল, দেখো তো বাবা, পুত্রবধূ পছন্দ হয়েছে? বাবা কিছু বলার পূর্বেই অরু বলে উঠল, পছন্দ না হয়ে যাবে কোথায়? বাবা যাই বলুক না কেন, বাবার ছেলে এই নদীতেই মরেছে। সকলেই অরুর কথায় হাসলো। সুহা অপরিচিতদের মাঝে লজ্জায় পড়ল। লজ্জার চেয়েও অস্বস্তি বেশি হচ্ছে। আয়েশা সুলতানা বললেন, আমার কাছে এসে বসো। সুহা অবনীর মায়ের দিকে তাকাতেই তিনি ইশারা দিলেন যেতে। সুহা উঠে আয়েশা সুলতানার পাশে বসলো। তিনি নিচু গলায় সুহাকে বুঝালেন, আমরা তোমার সম্পর্কে সব জেনেই এসেছি। তোমার বান্ধবীর মায়ের সাথেও কথা হয়েছে। অতীতে কি হয়েছে সেটা আমরা জানতে চাই না। তবে তুমি কেন ঠুনকো অতীত আঁকড়ে ধরে পুরো জীবন নষ্ট করবে? এর কোনো মানে হয়? অরু আর তরিরকে দেখিয়ে বললেন, ওদের দুজনের দিকে তাকাও। দুজনকেই আমি ছেলের বউ না মেয়ে হিসেবে মানি। আমার এক মেয়ে আমার কাছে থাকে না তো কি হয়েছে? বাকি তিনজন তো আমার কাছেই থাকে। মিঠুর বউ হয়ে গেলে তুমিও আমার আরেকটা মেয়ে হয়ে যাবে। সুহা এদের সবার মধ্যেকার সম্পর্কের সুতা ধরতে পারল না। তার তাকিয়ে থাকা দেখে অরু ফিক করে হেসে ফেলল। বাবাকে দেখিয়ে বলল, ইনি আমার বাবা। আমার পাশে যাকে দেখছো সে আমার আপু। আবার আমরা দুইজনই যা। আর তুমি যার পাশে আছো তিনি আমাদের শাশুড়ি মা। সুহার মাথায় ওপর দিয়ে গেল সবটা, তবে কোনো প্রশ্ন করলো না। টুকটাক কথা সেরে সবাই চলে গেল। যাওয়ার আগে আয়েশা সুলতানা বলে গেলেন, নিজেকে নিয়ে আরেকবার ভেবে দেখো। আমরা তোমার মতামতের অপেক্ষায় আছি। মেহমান বিদায় নিতেই অবনী মাকে চেপে ধরলো। কি হয়েছে বলতো? ওনারা তোকে কি বললো? কেন আসলো? এতক্ষণে ওদের বুঝিসনি? ওনারা সোহার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন। ছেলেকে নাকি তোরা আগে থেকেই চিনিস। সোহার সম্পর্কে সব খুঁটিনাটি তথ্যই তো ওনারা জানেন দেখছি। অবনী বলল, এখন তুমি ওনাদের কি বলছো? অবনীর মা সুহার দিকে ফিরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি আগাম কিছুই বলিনি। এভাবে আর কত মা? এবার তো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো। এই জগতে একা চলা খুব কঠিন। তুমি সামান্য বাসা ম্যানেজ করতে গিয়েই বুঝেছো। আমার আর বলার প্রয়োজন নেই। আমরা তোমার উপর কিছুই চাপিয়ে দিচ্ছি না। ভালো মন্দ খোঁজ খবর নিয়েই তবেই এগোবো। শুধু তোমার একটা হ্যাঁ বাকি। সুহা চুপ করে রইল। অবনীর মা দুজনকে একা ছেড়ে নিজের কাজে চলে গেলেন। অবনী সুহার পাশে ধপ করে বসে বলল, সুহা, এবার আমারও মনে হয় তোর একবার ভেবে দেখা উচিত। ইবতেসাম যদি তোকে পছন্দ না করতো তাহলে পরিবার পাঠাতো না, তোকে এইভাবে খুঁজে বের করার প্রয়োজন মনে করতো না। সুহা অবনীর কথারও কোনো প্রত্যুত্তর করল না। রাতে সেই পুরনো নম্বর থেকে কল আসতে দেখে সুহা বিস্মিত হলো। বাসা ছাড়ার পরেই সে পুরনো সিম বাদ দিয়ে নতুন সিম নিয়েছে। তাহলে এই নম্বর কোথায় পেল ইবতেসাম? এই মুহূর্তে কথা বলার ইচ্ছা করছে না তার, তাই বারবার কল কেটে দিচ্ছে। মিঠুর নাম্বার থেকে মেসেজ এলো। কল কেটে দিচ্ছেন? পালিয়ে বেড়াচ্ছেন? যা ইচ্ছে করুন, আমার তাতে সমস্যা নেই। তবে আমার কাজে ও যেন আপনার কোনো সমস্যা না থাকে। সুহা মেসেজ পড়ে রেগে গেল। পরপরই কল ব্যাক করলো। ঝাঁঝালো স্বরে বলল, এই আপনি কি করবেন? সমস্যা কি আপনার? আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? মিঠুর ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে আছে। অভদ্র গলায় বলল, দারুণ তো। এমন দু একটা ঝাঁঝালো ধমক শোনার জন্য হলেও আমার আপনাকে চাই। সুহা অতিরিক্ত রাগে ফোন কেটে দিল। ভেজা রাস্তা, ভর দুপুরেও সাজের ছোঁয়া, পুঞ্জ পুঞ্জ কালো মেঘ, খোলা আকাশের নিচে পিচ ঢালা রাস্তায় হেঁটে যাচ্ছে সুহা। মনটা ভার ভার লাগছে। কিছুতেই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। নিজের উপরে আস্থা রাখতে পারছে না সে। মনে হচ্ছে একটু পরে তার সিদ্ধান্ত পরিবর্তন হবে। একটা সিদ্ধান্তে স্থির হতে না পারার যন্ত্রণা বোধ হয় বিচ্ছেদের যন্ত্রণা থেকেও বেশি পীড়াদায়ক। দুপুরে সবাই ভাত ঘুম দিয়েছে।
আধা ঘন্টা পূর্বে তুমুল বর্ষণে রাস্তাঘাট ভিজে একাকার, গাছপালা সতেজ হয়ে উঠেছে এখন আবার বৃষ্টি নামবে বলে। তবুও সুহা একা একা বের হলো। আশেপাশে মানুষজন দেখা যাচ্ছে না। অবনীদের বাসা থেকে একটু দূরে একটা বেঞ্চিতে বসে পড়ল সে। পুরনো স্মৃতি ঘাটতে গিয়ে উপলব্ধি করলো স্মৃতিতেও ধুলো জমে। মাঝে মাঝে সেই ধুলো সরিয়ে আমরা নাড়াচাড়া করি। প্রথম দিকে কষ্ট হলেও এখন কদাচিৎ অনেকের কথা মনে পড়ে, তবে কষ্ট হয় না, কেবল একটা আফসোসের দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ে। একটা ভুল প্রেম জীবনটা কিভাবে এলোমেলো করে দিল। মানুষ বরাবরই ভুল মানুষের প্রেমে পড়ে। কয়েক মাস পূর্বেই অনেকের সাথে বিনা প্রয়োজনে দেখা, সাথে তার স্ত্রী আর 2 মাসের বাচ্চা ছিল। স্বাভাবিকভাবে কথোপকথন হয় তাদের। অনেক স্ত্রীর সাথে বন্ধু বলে সুহাকে পরিচয় করিয়ে দিয়েছে। হঠাৎ করে সুহা ভাবলো অনেক সবকিছু পিছু ফেলে এগিয়ে গিয়েছে, তবে সে কেন পিছু টান থেকে বের হতে পারছে না। সুযোগ তার হাতের মুঠো এসে ধরা দেওয়ার পরও সে কেন তা পায়ে ঠেলে দেবে। জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। বিকট শব্দে বজ্রপাত হলো। কিঞ্চিত কেঁপে উঠল সুহা। পরপরই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে ভিজিয়ে দিল তাকে। আকাশের দিকে তাকিয়ে চোখের পাতা বুঝে নিল। চোখের পাতা ছুঁয়ে টকটক করে বৃষ্টির পানি কপাল বেয়ে পড়ল। সাথে 2 ফোঁটা নোনা জলের মিশ্রণ ছিল কিনা তার পার্থক্য করা গেল না। ভেজা শরীর নিয়েই বাসায় ফিরল সুহা। সবাই এখনো ঘুমিয়ে। চুপচাপ জামা কাপড় পরিবর্তন করে 1 কাপ চা বানিয়ে বারান্দায় বসলো। অবনী ঘুম থেকে উঠে সোজা বারান্দায় এসে সুহার পাশে দাঁড়ালো। তোর চুল ভেজা কেন? জামাও পরিবর্তন করেছিস, বৃষ্টিতে ভিজেছিস? চায়ের কাপে চুমুক বসিয়ে ছোট্ট করে জবাব দিল সুহা। অবনী মুখ ভার করে বলল, একাই ভিজলে, আমাকে সঙ্গে নিলে কি হতো? সুহা এক মনে বৃষ্টি দেখতে দেখতে বলল, তুই তো ঘুমাচ্ছিলি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি অবনী। অবনী ছন্নছাড়া গলায় বলল, কি এমন সিদ্ধান্ত? আমি ইবতেসামকে বিয়ে করব। কি? বিস্ময়ে চেঁচিয়ে উঠল অবনী। তার মুখ এখনো হা হয়ে আছে। সুহা মলিন হাসলো। অবনী নিজেকে ধাতস্থ করে সুহাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বলল, তোকে এত এত এতগুলো ভালোবাসা, এবার অন্তত নিজের কথা ভেবেছিস? আমি বলেছি না তুই ইমতিসামকেই বিয়ে কর। আমি চাই তুই মুভ অন কর, আর মানুষটা হোক তোর পছন্দের। সুহা মেয়েটার এক টুকরো খুশিকে জয় করে নিজেও নরম হাতে জড়িয়ে গালে গাল মিশিয়ে দিল। রামি ফ্লাইং এর জন্য প্রস্তুত হয়ে বের হওয়ার পূর্বে অরুর ছবি দেখে শব্দহীন হাসলো। অরু আহ্লাদী মেয়ে, অন্যদের চোখে অরু ন্যাকা হলেও তার এই ন্যাকামিগুলোই রামির ভালো লাগে। শান্ত স্বভাবটা তাকে মানায় না। একটু লাফালাফি করবে, মিছিমিছি সবার সাথে ঝগড়া করবে। রামি মাঝে মধ্যেই ন্যাকা রানী বলে খেপাতো অরুকে, অথচ এই স্বভাবটাকেই রামি মনে মনে ভীষণ পছন্দ করে। 1 সপ্তাহের বেশি সময় পর্যন্ত অরুর সাথে কথা হয় না, কিন্তু রোজ নিয়ম করে সবার কাছ থেকে খবর নেওয়া হয়। ফোন সুইচ অফ করে বেরিয়ে পড়লো ফ্লাইং এর উদ্দেশ্যে। সাদা ইউনিফর্মে রাজপুত্রের চেয়ে কম লাগছে না রামিকে। যার দৃষ্টি যত সুন্দর তার চোখে তত বেশি মুগ্ধতা। অরু ইদানিং চঞ্চলতা প্রকাশ করে না, নিজেকে লুকিয়ে রাখে যেন। পরিবারের মানুষের সাথে অযথা কথা বলা মেয়েটাও অল্প কথায় জবাব দিয়ে চুপ করে যায়। সবাই দেখছে অরু নিজেকে এখন আগের তুলনায় বেশি পড়াশোনায় ডুবিয়ে রাখে, কিন্তু ঘরের ভেতরের কাহিনী কারোরই জানা নেই। অরু রাত জাগে, চোখের নিচে কালো শীতের দাগ, অথচ সে পড়ায় মন বসাতে পারে না। পড়ার টেবিলে বসে রামির কথা ভাবে। ভাবতে ভাবতে একসময় পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়ে। ভোরের আলো চোখে পড়তেই আবার ঘুম ভেঙে যায়। চুল হাত খোপা করতে গিয়ে অরুর মনে হলো এতদিন সে প্রেমে মজেছিল, এবার ভালোবাসার ভয়ঙ্কর বেড়াজালে আটকা গিয়েছে। রামের প্রতি তার মায়া জন্মে গিয়েছে ভীষণ ভাবে, কিন্তু নিজের জড়তাকে পাশ কাটিয়ে ফোন করতে পারছে না। রামের ওপরে অভিমান জন্মালো। এতগুলো দিন হলো, অথচ একটা কল পর্যন্ত করলো না। রামের রাগ করাটা স্বাভাবিক জেনেও অরুর অভিমান হলো। চট করে ফোন হাতে নিয়ে সকল জড়তা অভিমান ভুলে রামিকে ফোন লাগালো। সুইচ অফ বলছে। হতাশ হয়ে ফোন রেখে দিল অরু। ডিউটি থাকাকালীন রামিকে ফোনে পাওয়া যায় না। তার বিশ্রামের সময়টুকুই সে সবার সাথে কথা বলার কাজে লাগায়। অরু কিছুক্ষণ পায়চারি করে বের হলো ঘর থেকে। মিঠুও তখন বের হলো। অরুকে দেখে বলল, কি রে খুশি বেগম? অরু রাগ করলো না, স্বাভাবিকভাবেই জবাব দিল,
কি? মিঠু অবাক হয়ে বলল, এতটা ভালো হয়ে গেলি কবে থেকে? ইদানিং দেখছি কিছু বললেও রাগিস না। এমনি। মিঠু তুখর দৃষ্টি নিক্ষেপ করে সন্দিহান গলায় বলল, এমনি নাকি রামির সাথে কিছু হয়েছে? অরু বিরক্ত গলায় বলল, কি হবে? সেটা তো তুই জানিস। কিছু হয়নি। বের হওয়ার সময় আমাকে নামিয়ে দিও, ক্লাস আছে আমার। মিঠু মাথা নেড়ে বলল, ঠিক আছে, তৈরি হয়ে নিস। অরু নিজের কাজে চলে গেল। মিঠু পকেটে হাত গুজে মুঠোফোন বের করলো। রামিকে কল করে ফোন সুইচ অফ পেয়ে বুঝলো সে ডিউটিতে আছে। অরুকে এতটা শান্ত দেখে ভালো লাগছে না। ছোট থেকেই পাকামো করে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। সেই ধারা অব্যাহত রেখে এখন ধপ করে সব বন্ধ করে দিলে ভালো না লাগাটাই স্বাভাবিক। সন্ধ্যার পূর্বে বাসায় ফিরল অরু। ফোন চেক করলো রামি কল ব্যাক করেছে কিনা দেখার জন্য। এবারও হতাশ হলো সে, আর কল দেবে না সে। অনেকদিন পর মায়ের ঘরে ঢুকলো। আলমারি থেকে মায়ের পুরোনো দিনের একটা শাড়ি বের করে হাত বুলিয়ে দেখলো। ওটা হাতে নিয়ে নিজের ঘরে ফিরে জমকালো সাজলো। নিজে নিজেই পোজ দিয়ে অনেকগুলো ছবি তুলে ফেসবুকে আপলোড করলো। নিজেকে হাসি খুশি রাখবে, কোনো রামি টামিকে পাত্তা দেবে না সে। যত নষ্টের গোড়া ওই রামি। তার জীবন ভাজা ভাজা করে ছেড়েছে। যাকে জ্বালানোর জন্য এই ভরসন্ধ্যায় সাজসজ্জা, অরু জানতেও পারলো না সে ফ্লাইং করে ক্লান্ত শরীরে ঘুমাচ্ছে। রামি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিল। অনেকের সাথে সাথে মিঠু আর অরুর কল দেখা গেল। আগে মিঠুকে কল ব্যাক করলো। কি ব্যাপার, জমিদার সাহেব আমাকে স্মরণ করেছে? জমিদার উদারমনা বলেই তোর মতো ছ্যাঁচড়া খোঁজ খবর নেই। তা আমার টুকটুকির মন ভার কেন? তাকে কি বলেছিস? অরুর মন ভার শুনে রামি সুর টেনে বলল, ও, তাই তাহলে জমিদারের আমাকে স্মরণ করার আসল কারণ। তা আপনার বোনের মন ভার কেন তা আপনি কাছে থেকে জানেন না, তবে আমি কিভাবে জানি? তোকে কি এখন স্কুলে ভর্তি করিয়ে স্বরবর্ণ শেখাতে হবে? কি বলেছিস ওরুকে? ও কখনোই এতটা চুপচাপ থাকে না। আমি এমনিতেই বাসায় থাকি না, যেটুকু সময় থাকি সেই সময়টাতেও ওকে মন খারাপ করে থাকতে দেখি। এমনি এমনি তো এমন পরিবর্তন হয়নি ওরু। তোদের মধ্যে যাই হয়ে থাকুক আমি জানতে চাই না, শুধু বলবো সবটা ঠিক করে নে। আমার বোনকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। রামি বিড়বিড় করে বলল, শালা এমন ডাকাতের কবলে পড়লাম, বোন জ্বালিয়ে জ্বালিয়ে মারছে আর ভাই গলায় ছুরি ধরে আছে। একটু এদিক ওদিক করলেই ঠান মেরে উপরে পাঠিয়ে দেবে। কিছু বললি? মিঠুর প্রশ্নের প্রত্যুত্তরে মেকি হেসে জবাব দিল রামি, না না, কি বলবো, তুই ফোন রাখ, আমি অরুকে কল দিচ্ছি। ঠিক আছে। মিঠুর কল কেটে অরুকে কল দিয়ে পেল না রামি। ফোন তুলছে না। ফেসবুকে লগ ইন করে স্ক্রল করতে গিয়েই অরুর শাড়ি পরার ছবি সামনে পড়লো। সময় দেখে নিল, 1 ঘন্টা আগের পোস্ট। কে বলবে এই মেয়ে মন ভার করে আছে, দিব্যি শাড়ি পরে নেচে কুদে বেড়াচ্ছে। ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে আবার কল দিল। এবার অরু ফোন তুললো, তবে কথা বলল না। রামি গমগমে স্বরে বলল, কথা না বললে ফোন তুলেছিস কেন? সাথে সাথেই খট করে লাইন কেটে গেল। রামি কান থেকে ফোন নামিয়ে ভ্রু উঁচিয়ে কটমট চোখে তাকিয়ে রইল ফোনের দিকে। পরপর আবার কল দিল। এবারেও অরু ফোন তুলে কথা বলছে না। রামি ধমকের সুরে বলল, কথা বলছিস না কেন? খবরদার ফোন কাটবি না। অরু তেরা স্বরে জবাব দিল, আমি কি সবার হাতের পুতুল যে যেভাবে বলবে আমিও সেভাবেই হাত পা নাচাবো? কল দিয়েছো কেন? তুই কল দিয়েছিস সকালে? ও, সেজন্যই কল ব্যাক করেছো, নিজ থেকে তো করতে না। রামি মান অভিমান বাড়াতে দিল না, কণ্ঠ খালে নামিয়ে নিল। কোমল স্বরে বলল, মিস ইউ ঝগড়ুটে বউ। অরু চুপ করে গেল। তার অভিমান কমেনি, বরং একটুখানি বেড়েছে। অযথাই কেমন কান্না পাচ্ছে তার। রামি নরম গলায় ডাকলো, অরু। অরু কান্না চাপিয়ে রাখতে গিয়ে ঝাঁঝালো স্বরে বলল, কে মেরেছে? আমার হৃদয়। সেদিন আমার ছোট্ট হৃদয়টা এক ঝগড়ুটে নারীর দৃষ্টির কবলে পড়ে খুন হয়েছে। একদম আবেগ দেখাতে যাবে না। তোমার 2 টাকার আবেগে আমি সর্দি মুছি। রামি শান্ত গলায় বলল, আচ্ছা। অরু রেগে গেল। আচ্ছা? শুধু আচ্ছা, আর কিছু না? ভালোবাসা। অরু চুপ করে গেল। রামি মলিন হেসে বলল, চুপ করে গেলি কেন? আমি কি একপাক্ষিক? অরুর কাছ থেকে ঝটপট জবাব এলো, বাড়ি আসবে কবে? অনুমতি পেয়েও আসবে না, বলে দিলাম পরে আর সুযোগ পাবে না। রামি ঠোঁটের কোণ প্রশস্ত করে হাসলো, বলল,
সুহার সাথে আজ অনেক দিন পর সামনাসামনি দেখা হলো। অবনীর মা জানিয়েছেন সুহা বিয়ে করতে রাজি হয়েছে। মিঠু বেশ অবাক হলো এত সহজে সুহাকে রাজি হতে দেখে, তাই আজ সামনাসামনি কথা বলার জন্য রেস্টুরেন্টে ডাকলো। মিঠুর বুক করা টেবিলের ওপর একটা সিগারেটের প্যাকেট, এসেই সুহার চোখ পড়লো ওটায়। মিঠু পায়ের ওপর পা তুলে আয়েশ করেই বসেছে, চোখে সানগ্লাস। সুহা সিদ্ধান্ত পরিবর্তন করলো, মিঠুর মতো সিগারেট খুরকে সে কিছুতেই বিয়ে করবে না। কিছু না বলে যেভাবে এসেছে ঠিক সেভাবে ফেরত যেতে নিচ্ছিল। মিঠুর গম্ভীর স্বরে থামতে হলো তাকে। কোথায় যাচ্ছেন? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ডেকেছি আমি আপনাকে, কথা না শুনে কোথাও যেতে পারবেন না। সুহা সিগারেটের প্যাকেটের দিকে ঘৃণিত নজরে তাকিয়ে বলল, কোনো সিগারেট খোরে কথা শোনার আগ্রহ আমার নেই। মিঠু চোখ ঘুরিয়ে সিগারেটের প্যাকেটে দৃষ্টি ফেলল, ঠোঁট টিপে হেসে বেসামাল গলায় বলল, সিগারেট সামান্য ঠোঁট পোড়ায়, আপনি তো আমার গোটা হৃদয় পুড়িয়েছেন। তবে কার শাস্তি বেশি হওয়া উচিত? সুহা কঠিন গলায় বলল, আপনার শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য আমি বসে নেই। মিঠু চোখের চাহনি তীক্ষ্ণ করলো, গা ছাড়া ভাব নিয়ে বলল, কিন্তু আমি শাস্তি দেব, সেটা আপাতত তোলা থাকুক, সময়ে সঠিকভাবে সবটা প্রয়োগ করব।